আসছে বাজেটে 20% পর্যন্ত বাড়তে পারে সিগারেটের দাম, উঠে যেতে পারে সরিষা, সূর্যমুখী, রাইস ব্র্যান তেল, চিনি এবং মুড়ির উৎপাদনে থাকা অব্যাহতি সুবিধাও। ফলে দাম বাড়তে পারে পণ্যগুলোর, পাশাপাশি কর বাড়তে পারে বিভিন্ন গুঁড়া মশলা। মূলত আয় বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। বর্তমানে বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের দাম ঠিক করে দেয় এনবিআর। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতি প্যাকেট 60 থেকে 185 টাকা পর্যন্ত। কিন্তু নতুন বাজেটে এই দর 20% বাড়াতে চায় জাতীয় রাজস্ব বোর্ড, যাতে সরকারের আয় বাড়বে প্রায় 10,000 কোটি টাকা। অন্যদিকে আবগারি শুল্ক বাড়িয়ে জর্দা, বেড়ি ও গুল থেকেও বাড়তি আয়ের লক্ষ্য আরও 500 কোটি টাকা। এরকম বহু জায়গায় বাড়তি কর বসিয়ে কিংবা অব্যাহতি সুবিধা তুলে দিয়ে আয় বাড়াতে চায় এনবিআর। যেমন রাইস ব্র্যান, সরিষা, সূর্যমুখী তেল, চিনি এবং মুড়ি থেকে তুলে দেয়া উৎপাদন পর্যায়ের 15% ভ্যাট আবারও বহাল করতে চায় সংস্থাটি। এছাড়া বিপণন পর্যায়ে আরও 7.5% ভ্যাট যুক্ত হতে পারে নতুন বাজেটে। তুলে দেয়া হতে পারে অগ্নি নির্বাপন যন্ত্র আমদানি ও সেবা পর্যায়ে থাকা চলমান ভ্যাট অব্যাহতি সুবিধাও। 15% ভ্যাট বসতে পারে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বই সরবরাহকারী প্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সমুদ্রগামী জাহাজের বীমা পরিশোধের ওপর। আর এসবের মাধ্যমে অতিরিক্ত আদায়ের লক্ষ্য 12,500 কোটি টাকা। খাদ্যপণ্য বা সাধারণ মানুষ যে সমস্ত পণ্য কেনাকাটা করে এগুলোর ভ্যাটের রেটটা বাড়ায় দেন, তা সেখানে হয়তো রাজস্ব আদায় বাড়বে সেটাও নিশ্চিত না, কিন্তু সেটা তো আবার মানুষকে তাদের আয় তো কমিয়ে দেবে। আয় বাড়াতে এনবিআরের চোখ পড়েছে গুঁড়ামরিচ, জিরা, আদা, হলুদের মতো বিভিন্ন নিত্য ব্যবহার্য মশলার উপর। সেখানে থাকা 5% শুল্ক নেয়ার চিন্তা 15%। এছাড়া তথ্য প্রযুক্তি নির্ভর সেবা ও রাইড শেয়ারিংয়ের কমিশনে থাকা ছাড় তুলে দেওয়া হতে পারে নতুন বাজেটে। আর এসব থেকে বাড়তি আয়ের লক্ষ্য 2,000 কোটি টাকা। এছাড়া জাদুঘর, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্যে, কম্পিউটার সেবা, ডিজাইনারদের কাজ, পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের ওপর 15% মূসক বসিয়ে 50 কোটি টাকা রাজস্ব আয় করার পরিকল্পনা এনবিআরের। করের বোঝা যারা অলরেডি দিচ্ছে, কর জালের মধ্যে রয়েছে, তাদের উপর না বাড়িয়ে যারা কর জালের বাইরে রয়েছে তাদেরকে করের জালের মধ্যে আনতে হবে। সেটার জন্য আসলে এনবিআরকেই কাজ করতে হবে। অ্যালকোহল উৎপাদনের উপর 100% সম্পূরক শুল্ক ও অতিরিক্ত আরও 15% ভ্যাট বসিয়ে 1,000 কোটি টাকা রাজস্ব আয় করতে চায় এনবিআর। মইনুল হাসান, 71, ঢাকা। বিদেশিদের পরামর্শে প্রসাধন খাতে আমদানি শুল্ক বাড়ানোর পর বিক্রি কমেছে আশঙ্কাজনক হারে। ফলে কমেছে পণ্য আমদানি, অনেকে গুটিয়ে নিচ্ছেন ব্যবসাও। সংগঠনগুলোর হিসাবে 6 মাসে আমদানি কমেছে অর্ধেকে, আর এনবিআর এর শুল্ক আদায় কমেছে 30% পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন। রাজধানীর একটি জনপ্রিয় বিপণী বিতানের কসমেটিক্স ব্যবসায়ী রিয়াজউদ্দিন ফেস ওয়াশ, ক্রিম সহ নানা ধরনের রূপচর্চা পণ্য বিক্রি করেন তিনি, যা মূলত আসে দক্ষিণ কোরিয়া থেকে। এই শপিং মলে 4টি সহ ঢাকায় 6টি প্রসাধনী বিক্রির দোকান ছিল রিয়াজউদ্দিনের। গত 3 বছরে যার 4টি বন্ধ হয়েছে। তিনি জানান, আমদানি শুল্ক বৃদ্ধির কারণে কোনো পণ্যের দাম বেড়েছে দ্বিগুণ। গত 2 বছর থেকে আমাদের সবগুলো প্রোডাক্টের তো ট্যাক্স অনেক বেশি বাড়ছে। ট্যাক্স আমাদের হিউজ বাড়ার কারণে আমাদের প্রায় প্রতিটা প্রোডাক্টে 200-300-400 করেও প্রতিটা প্রোডাক্টে বেড়ে গেছে। তো এই জন্য আমরা যারা ব্যবসায়ী আছি, তো আমরা সরকারকে ট্যাক্স দিই, ভ্যাট দিই, সব কিছুই দিই, তো বেলা শেষে আমাদের ব্যবসা হইতেছে না। একই শপিং মলের এই ব্যবসায়ীও জানান, দাম বৃদ্ধির ফলে অনেক ক্রেতা হারিয়েছেন তিনি। রাইস ফেস ওয়াশ, তারপর কজারেক্সের স্যালি ফেস ওয়াশ, লো পিএস, এগুলা বেশি চলে। এগুলা প্রতি প্রোডাক্ট প্রতি 300-400 টাকা ডিফারেন্স হয়ে গেছে, দাম বেড়ে গেছে। এ তো গেল খুচরা বিক্রেতাদের অবস্থা। আমদানিকারকদের পরিস্থিতি আরও করুণ। দেশের প্রসাধনের বড় আমদানিকারকদের একটি বাংলা শপার্স। বনানী সহ রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে 8টি শোরুম ছিল প্রতিষ্ঠানটির। স্থায়ী কর্মী ছিল শতাধিক। এখন সব শোরুম বন্ধ, ব্যবসা চলছে অনলাইনে। এই উদ্যোক্তা জানান, উচ্চ শুল্ক হারের কারণে মার্কিনীদের চেয়েও কয়েক গুণ দামে পণ্য কিনতে হচ্ছে দেশি ভোক্তাকে। আমাদের ইয়ার টু ইয়ার 20-25% আমরা গ্রোথ দেখতেছিলাম, কিন্তু রিসেন্টলি ট্যাক্সটা বাড়িয়ে দেওয়ার পর আপনি বলতে পারেন আমরা নেগেটিভ গ্রোথে -50%, কেউ এর থেকেও বেশি আছে।
তো ডেফিনেটলি সরকার অনেক রেভিনিউ মিস করতেছে এবং আমাদের গ্রোথ এই মার্জিনে এই ট্যাক্সে কোনোভাবেই পসিবল না। এ খাতের আরেক বড় আমদানিকারক ও ডিস্ট্রিবিউটর ইউনিয়ন বিডি লিমিটেড। বছরে তাদের আমদানি ছিল 150 কোটি টাকার বেশি। মূলত থাইল্যান্ড থেকে আমদানি করে তা বিক্রি হতো সারা দেশে, কিন্তু এবছর আমদানি নেমেছে 100 কোটির নিচে। নেক্সট যে বাজেটটা আসতেছে আমরা ওই পর্যন্ত দেখব যে আসলে গভর্নমেন্ট কি করেন। সেক্ষেত্রে আমরা যদি টিকতে না পারি বা আমাদের যদি বিজনেসটা টিকে না থাকে, আলটিমেটলি আমরাও আসলে তখন চিন্তা করব যে অন্য কোনো দিকে যাওয়া যায় কিনা। গত 2 অর্থ বছরে আইএমএফ এর চাপে রাজস্ব আদায় বাড়াতে কসমেটিক্স আমদানিতে দফায় দফায় শুল্ক বাড়ায় রাজস্ব বোর্ড। সবশেষ 2025-26 অর্থ বছরে লিপস্টিক, লিপ লাইনার সহ অনেক পণ্যের ভিত্তিমূল্য $20 থেকে বাড়িয়ে $40 নির্ধারণ করা হয়। ব্যবসায়ীরা জানান, অস্বাভাবিক করের কারণে বিদেশি কসমেটিক্সের দাম ইউরোপ আমেরিকার 5 থেকে 8 গুণ। যেমন যুক্তরাজ্যে টি ট্রি ব্র্যান্ডের এই ফেস ওয়াশের দাম €1 নিচে, অথচ দেশের বাজারে বিক্রি হচ্ছে 700 টাকায়। আর যুক্তরাজ্যে শিশুদের এই লোশনের দাম 152 টাকা, আর দেশের বাজারে ছাড় দিয়ে বিক্রি হচ্ছে হাজারের ঘরে। 10 লাখ লোক এর সাথে সম্পৃক্ত, এই ছোটো ছোটো ব্যবসায়ীরা তারা ক্ষতিগ্রস্ত হলো, দোকানদাররা ক্ষতিগ্রস্ত হলো, যারা এইটার উপর ডিপেন্ড করে দোকান তৈরি করলো। সো এতে কর্মসংস্থান হারালো, প্রায় 30%-এর উপর কর্মসংস্থান এখন আর নাই, যেটা গত 2 বছরে 30% আগে বাড়তে পারতো। সো গভর্নমেন্ট 30 থেকে 40% রেভিনিউ হারাইছে এবং 30 থেকে 40% রেভিনিউ হারাইছে, আনএমপ্লয়মেন্ট হয়েছে। সো ওভারঅল ইকোনমির জন্য খারাপ হয়েছে। ব্যবসায়ী নেতারা জানান, 2024 সালের শেষ 3 মাসের তুলনায় 2025-এ প্রসাধনী আমদানি কমেছে প্রায় 50%, আর এনবিআর এর রাজস্ব কমেছে 30% প্রায়। রুহুল আমিন, 71, ঢাকা। 1.5 মাস পর আবারও খোলা বাজার থেকে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। 122 টাকা 75 পয়সা দরে কেনা হয়েছে মোট 7 কোটি মার্কিন ডলার। এ নিয়ে চলতি অর্থবছরের 15 এপ্রিল পর্যন্ত মোট 556 কোটি ডলার কিনেছে নিয়ন্ত্রক সংস্থাটি। গভর্নর হিসেবে মোস্তাকুর রহমান যোগ দেওয়ার পর দ্বিতীয়বারের মতো নেওয়া হলো এমন উদ্যোগ। এর আগে ডক্টর আহসান মনসুরের সময় প্রায় প্রতিদিনই ডলার কেনা হয়েছে খোলা বাজার থেকে। এদিকে এপ্রিলের 2 সপ্তাহে দেশের রেমিটেন্স এসেছে 160 কোটি ডলারের মতো, যা আগের বছরের চেয়ে বেড়েছে 25%। এ নিয়ে চলতি অর্থবছরে এ পর্যন্ত দেশে এলো 2781 কোটি ডলার। বিপর্যস্ত অর্থনীতিকে টেকসই ও প্রবৃদ্ধি নির্ভর করতে চায় বিএনপি সরকার। এজন্য বিশেষ পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। অর্থনৈতিক কৌশল প্রণয়নে পরামর্শক কমিটির সভা শেষে তিনি বলেছেন যে জ্বালানি সংকট কমাতে তেল গ্যাস অনুসন্ধানে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। অর্থাৎ নিম্নবিত্ত দরিদ্র হয়েছে। দেশের অর্থনীতির গতি প্রকৃতি ও নতুন সরকারের পরিকল্পনা তুলে ধরতে এই বৈঠকের আয়োজন করে সাধারণ অর্থনীতি বিভাগ। প্রথম সভায় উঠে আসে বৈশ্বিক ও অভ্যন্তরীণ বহুমুখী চ্যালেঞ্জের নানা দিক। আর আমাদের ছিল প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানান, ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে ক্ষমতা নিয়েছে বিএনপি সরকার। এ সময় চলমান জ্বালানি সংকট সমাধানে নতুন অনুসন্ধান ও বিকল্প উৎসের উপর গুরুত্ব দেন তিনি। আর পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তোলাই সরকারের মূল লক্ষ্য। প্রতিবারই সরকার গঠনের পরে এই ধরনের সংকটের সম্মুখীন হয়েছি। যে তেলের সংকট, আমরা যেহেতু তেল আমদানি করি, তাহলে লেনদেন ভারসাম্যে বড় রকমের ঘাটতি তৈরি হবে, কিন্তু এই সংকটের মধ্যে সমাধানই করা হয়নি। একটা বিদ্যমান যে সংকটপূর্ণ অবস্থা এবং আমরা যেটা পেয়েছি একটা ভঙ্গুর অর্থনৈতিক বিপর্যস্ত অর্থনৈতিক ব্যবস্থা, সেটা থেকে পুনরুদ্ধার চাচ্ছি এবং তারপরে আমরা একটা সমৃদ্ধির দিকে কিভাবে যাবো তার পরিকল্পনা নিতে চাইছি। সভায় বিগত দিনে প্রকল্পের নামে সরকারি অর্থের হরিলুটের চিত্র তুলে ধরে উপদেষ্টা জানান, আওয়ামী সরকার মিথ্যা প্রবৃদ্ধির বয়ান দিয়ে জনগণকে ধোঁকা দিয়েছে। তাই অতীতের ন্যায় সব প্রকল্প পুনরায় মূল্যায়ন করবে বিএনপি সরকার। এ সময় আগামী 2 মাসের মধ্যে অর্থনৈতিক কৌশলের খসড়া তৈরির কথা জানান জিডি সদস্য ডক্টর মঞ্জুর হোসেন। আমরা লক্ষ্য করেছি যে অতীতে যে বয়ান তৈরি করা হয়েছে এবং যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে তার সাথে বাস্তবের কোনো সঙ্গতি ছিল না এবং সেগুলো মিথ্যার বেশাতি হয়েছে এবং মানুষকে এমনভাবে কল্পনার সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে যার সাথে বাস্তবতার কোনো মিল ছিল না।
আশা করছি মাঝে আমরা কনসালটেশন প্রসেস অন্যান্য বিষয়গুলো চলবে এবং ফাইনালি আমরা একটা হয়তো আমরা 2-3 মাসের মধ্যে পেয়ে যাবো। সভায় চড়া মূল্যস্ফীতির জন্য আওয়ামী সরকারের ভুল পরিকল্পনা ও লুটপাটকে দোষ দেন বক্তারা। নিম্নবিত্তে পরিণত হয়েছে। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। চড়া খেলাপির হার ও সরকারের অতিমাত্রায় ব্যাংক ঋণ চাপে ফেলছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের। ফলে বছর ব্যবধানে এই খাতে ঋণের প্রবৃদ্ধি নেমেছে ৬%, যা অব্যাহত থাকলে অর্থনীতিতে বড় সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে ঢাকা চেম্বার। আরও জানাচ্ছেন মেজবা হাসান। রেকর্ড সর্বনিম্ন এডিবি বাস্তবায়নের পরও ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়েছে সরকার। ফলে বিনিয়োগের জন্য পর্যাপ্ত অর্থ থাকছে না উদ্যোক্তাদের জন্য। ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, এই ধারা চলতে থাকলে থমকে যাবে অর্থনীতির চাকা। ব্যবসায়ীরা বলেন, সরকারের অতিমাত্রায় ঋণ গ্রহণ সবচেয়ে বেশি চাপে ফেলেছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের। বছর ব্যবধানে যাদের ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে ৬%। The problems are real. Businessmen's 98% হয়তোবা 2% উইলফল ডিফল্টাররা লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেছে। ব্যাংকারদেরও অনেক সময় হয়নি, অনেক ধরনের পলিটিক্যাল অ্যান্ড আদার প্রেশারস ছিল। তার জন্য ৯৮% আজকে বন্ড মার্কেট দাঁড়ায় নেই, স্টক মার্কেট দাঁড়ায় নেই। এটা দোষ তো আমাদের না। ব্যবসায়ীরা বলেন, ব্যাংক খাতের দুর্বল নীতি ও নজরদারির ঘাটতিতে আবারও সক্রিয় হতে পারে লুটেরার গোষ্ঠী। এমনি আমরা খুব বিপদে আছি, 7 ঘন্টা 8 ঘন্টা তেলের লাইনে দাঁড়ায় আমরা ক্লান্ত। তারপরে যদি আবার এই 1.5 লাখ 2 লাখ কোটি টাকা সরকার যদি লোন নেয়, তাইলে আমরা ব্যাংকের ধারে কেন, ব্যাংকের দরজার কাছেও যাইতে পারবো না। মূল টাকা এবং ইন্টারেস্ট মিলে কাটেন, তাহলে মানুষ ডিফল্টার এই যে এত ঋণের বোঝা দেখাচ্ছেন, এগুলি এটা হলো কাগজে কলমে। সেমিনারে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ বিতরণে অব্যবস্থাপনা দীর্ঘদিনের জানিয়ে যার সমাধানে আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। ডিসিসিআই যদি অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পের চ্যাম্পিয়ন হয়, তাহলে আমরা কিন্তু একসাথে কাজ করতে পারবো, এবং একসাথে যদি কাজ করতে পারি তাহলেই কিন্তু অগ্রগতি সম্ভব। বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমে সরকার হস্তক্ষেপ করবে না বলে জানান রাশেদ আল মাহমুদ তিতুমির। মানে ক্যালকুলাস অফ ফিজিবিলিটি আপনি দেখেন। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে এমন পদক্ষেপে সন্তুষ্ট হয়েছে চীন। এ সময় বেইজিং ও ওয়াশিংটন একযোগে কাজ করার কথাও জানিয়েছেন তিনি। বলেন যে পুরো বিশ্বের জন্যই হরমুজ প্রণালী খুলে দেওয়ার পদক্ষেপ নিয়েছেন তিনি। একই সময় ইরানকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ না করার বিষয়ে চীন একমত হয়েছে বলেও দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।